এই একটা রিলস দেখার পরে তোমার এসএসসি এক্সামে 1 মার্কস কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো সেই টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে নববিন্দু বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেল। এটা হায়ার ম্যাথের খুবই জটিল একটা টপিক মনে হয় আমাদের সবার কাছে। বাট চলো আজকে তোমাকে আমি খুব সহজে বিষয়টা এক্সপ্লেইন করে দেই। নববিন্দু বৃত্ত বোঝার আগে আমাদের বুঝতে হবে যে 9 টা বিন্দু আসলে কি, কি? সো আমরা ফার্স্টে ডেফিনিশনটা দেখি। ডেফিনিশনটা হচ্ছে যে কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয়ের পাদবিন্দু ত্রয় 6টা বিন্দু হইল এবং শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু ত্রয়। কিছুই বুঝি না আমরা। সো আমরা ফিগার থেকে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ৩ টা 3 2 1 সো নববিন্দু বৃত্ত মানে কি? তার মধ্যে ৯ টা বিন্দু আছে, তাই না? তাহলে বিন্দুগুলা কোথায় আছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। এই ত্রিভুজটার মধ্যে খেয়াল করো ৩ টা বাহু আছে। তো ৩ টা বাহুর ৩ টা মধ্যবিন্দু আছে। তো এই ১, এই ২, এই কমলাগুলা কি? হ্যাঁ, এই কমলা বিন্দুগুলা হচ্ছে ৩ টা বিন্দু। তো আমরা পাইলাম ৩ টা বিন্দু। এই ৩ টা বিন্দুর পরে আমাদের কি দেখতে হবে? আমাদের লম্ব বিন্দু তৈরি করতে হলে কি লাগে ভাইয়া? আমাদের শীর্ষগুলা থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করতে হয়, তাই না? তাহলে আমরা পাই হচ্ছে অর্থ সেন্টার বা লম্ব বিন্দু। এখন এই লম্ব বিন্দুটা পাওয়ার জন্য কি করতে হইছে? আমার এই লম্বগুলো আঁকতে হইছে। তাহলে প্রত্যেকটা লম্ব যেখানে তার পা গুলা আছে লম্বের, এই যে এই লম্বের পা কোথায়? এখানে। এই লম্বের পা কোথায়? এখানে। এই ৩ টা পাদবিন্দু নিবো আমরা এবং কয়টা বিন্দু হলো? ৬ টা। এবং লাস্টলি আমরা এই লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার থেকে তার বিপরীত শীর্ষ পর্যন্ত যে সরলরেখা আছে তার মধ্যবিন্দুগুলো নিব। যেমন এটার বিপরীত শীর্ষ হচ্ছে এটা বা ভার্টেক্স, তার মধ্যবিন্দু এটা। তারপরে এটার বিপরীত শীর্ষ হচ্ছে এটা, তার মধ্যবিন্দু এটা। দেন এটার বিপরীত শীর্ষ হচ্ছে এটা, তার মধ্যবিন্দু এটা। তাহলে এই যে নীল ৩ টা বিন্দু, এই হলো ৯ টা বিন্দু। এই ৯ টা বিন্দু দিয়ে যেই বৃত্তটা পাস করে সেটার নাম হচ্ছে নববিন্দু বৃত্ত। এখন ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে, তাই না? পরিবৃত্ত মানে কি? ৩ টা শীর্ষ দিয়ে যায় এমন একটা বৃত্ত। তো অবভিয়াসলি এই পরিবৃত্তটা নববিন্দু বৃত্তের চেয়ে বড়। তো এখানে একটা সম্পর্ক আছে যেখান থেকে এমসিকিউ গুলো আসে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এই পরিব্যাসার্ধের অর্ধেক। সো চলো এখন আমরা এমসিকিউ গুলো সলভ করি। সো মনে রাখবো নববিন্দু বৃত্তটা কিন্তু ছোট, রাইট? ওকে। তাহলে দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ১০। নববিন্দু কি ছোট বৃত্তটা না? সো এটার ব্যাসার্ধ যদি ১০ হয় তাহলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? মানে সার্কাম সার্কেলের এরিয়া কত? এখন পরিবৃত্ত কি? পরিবৃত্তের ক্ষেত্রফলের জন্য আমার লাগবে কি? পাই আর স্কয়ার। আমাদের আর এর ভ্যালুটা লাগবে। সো নববিন্দু যেহেতু ছোট তো পরিবৃত্ত বড়, তাহলে এটার ব্যাসার্ধকে আমরা কি করব? ২ দিয়ে গুণ করব। তাহলে পাবো হচ্ছে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ। সো এখন আমরা পাই ইনটু 20 স্কয়ার করলে কি পাবো? পরিবৃত্তের ক্ষেত্রফল। সো এটার আনসার হবে 400 পাই। খুবই সিম্পল না অঙ্কটা? তারপরে দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ৬, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ১২, মানে ৬ এর ডাবল, যেহেতু পরিবৃত্তটা বড় হবে। আর ব্যাস তাহলে কত হবে? ১২ এর সাথে আরো ২ গুণ করব, তাহলে এটা হবে আমাদের ২৪। সো খেয়াল রাখবে এখানে কিন্তু অনেক সময় ব্যাস বা রেডিয়াস, ডায়ামিটার কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, ব্যাস ব্যাসার্ধ যেকোনো কিছু চাইতে পারে। তারপর দেখো কোন ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বলছে ৬৪ পাই। তাহলে পাই আর স্কয়ার, তাই না? বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ারই হবে। এটা হচ্ছে 64 পাই। উভয় পক্ষ থেকে পাই কেটে দিব। তাহলে আর স্কয়ার এর ভ্যালু 64, তাহলে আর এর ভ্যালু আসতেছে 8। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ৮। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই ৮ এর অর্ধেক। সো ৮ এর অর্ধেক কত? ৪। সো এটার আনসার হবে 4 সেন্টিমিটার। এটা ব্যাসার্ধ না দিয়ে ব্যাস চাইতে পারতো কিন্তু। তখন কিন্তু মানটা ডিফারেন্ট হতো, হ্যাঁ? ২ দিয়ে গুণ করতাম আরকি। তো তখন ৮ই হইতো আরকি। ওকে? সো আই হোপ তুমি এই টপিকটা একদম ক্লিয়ার এবং এখান থেকে এখন তুমি এমসিকিউ আনসার করতে পারবা। আসসালামু আলাইকুম।